চিন্তা করে না যে আমি জেলে থেকে বাড়িতে পারবো, এই মিথ্যা মামলা, এত মামলা। ৩ বছর কারাভোগের পর ভুল আসামি জাহ আলম হাইকোর্টের নির্দেশে মুক্ত, ক্ষতিপূরণ দাবি। ক্ষতিপূরণ চাই, আমরা এর নিঃস্ব হয়ে গেছি, আমাদের অবস্থা খুবই খারাপ। তদন্তে ভুল হয় দুদকের কড়া সমালোচনা উচ্চ আদালতের। দুদক স্বীকার করেছে যে ভুল হয়েছে, সাজানো নাটক কিনা, কাউকে বাঁচানোর অপচেষ্টা করা হয়েছে কিনা সেটি আমরা দেখব। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাটেনি বিশ্ব ইজতেমার জটিলতা, সরকারের মধ্যস্থতায় তারিখ নির্ধারণ হলেও মোনাজাত পরিচালনা নিয়ে দুপক্ষের বিরোধ। নিরাপত্তা নিশ্চিত না হলে যোগ দিতে আপত্তি সাতপন্থীদের। খাদ্যে ভেজাল রোধে দেশের সব এলাকায় অভিযান চলবে, ঘোষণা প্রধানমন্ত্রীর। বললেন, সবার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কাজ করছে সরকার। প্রথম ধাপে ৮৭ উপজেলায় নির্বাচন ১০ই মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ ফেব্রুয়ারি। সব দলের অংশগ্রহণের প্রত্যাশা ইসি সচিবের। রোহিঙ্গাদের কারণে পরিবেশ বিপর্যয়ের মুখে কক্সবাজার। ধ্বংস হচ্ছে কৃষি জমি ও পাহাড়, নানামুখী সমস্যায় স্থানীয়রা, বনায়নের উদ্যোগ নেয়ার দাবি। এবং মোদী সরকারের বিরুদ্ধে সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ এনে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতার অবস্থান, সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা বিজেপির। ভুল আসামি হিসেবে দীর্ঘ ৩ বছর কারাবাসের পর অবশেষে মুক্তি পেলেন পাটকল শ্রমিক জাহ আলম। গতরাত ১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি। এর আগে ভুল স্বীকার করে তার বিরুদ্ধে হওয়া ২৬টি মামলা প্রত্যাহারে দুদকের আবেদনের পর তাকে মুক্তির আদেশ দেন উচ্চ আদালত। গাজীপুর থেকে ফিরে জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। দিনের পর দিন ঘুরে বেড়িয়েছেন আদালত পাড়ায়, বারবার আর্তি জানিয়েছেন চার দেয়ালে বন্দী হতভাগা মানুষটি আবু সালেক নয়, তার নাম জাহ আলম। কেউ শোনেনি তার বুক ফাটা আর্তনাদ, উল্টো ন্যায় বিচার চাইতে গিয়ে বারবার শিকার হয়েছেন বঞ্চনার। অনাহারে অর্ধাহারে তিনটি বছর কেটে গেছে জাহ আলমের পরিবারের। অবশেষে গণমাধ্যমের কল্যাণে উচ্চ আদালতের হস্তক্ষেপে রোববার গভীর রাতে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হলেন জাহ আলম। চোখে মুখে একগুচ্ছ গ্লানি আর বুকের ভেতরে চাপা ক্ষোভ। সরল কণ্ঠে বলে গেলেন, এমন পরিণতি যেন আর কারো না হয়। তার সঙ্গে যারা এমন করেছে রাষ্ট্রের কাছে তাদের বিচারও চাইলেন তিনি। জীবনে চিন্তা করে না যে আমি জেলে থেকে বাড়িতে পারবো, এই মিথ্যা মামলা, এত মামলা। যশ সব দেখছে যে আমি এই ছবি আর মিলে কয় আমি বলে সেই লোক, আর সাক্ষীরা তারাও বলছে আমি বলে সেই লোক, কিন্তু আমি তো এসব শুনতে কোনো কিছুই জানি না। অনেক ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতিপূরণ চাই। এতদিন পর জাহ আলমকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বড় ভাই শাহানুর। অভিযোগের শেষ নেই তারও, অনেক কিছু বলতে চেয়েও পারলেন না। শুধু চাওয়া একটাই, জেনে শুনে যারা তার নির্দোষ ভাইকে এতদিন চার দেয়ালে বন্দি রেখেছিল তাদের জন্য সঠিক বিচার হয়। ক্ষতিপূরণ চাই, আমরা এর নিঃস্ব হয়ে গেছি, আমাদের অবস্থা খুবই খারাপ। এই জন্য জি অবশ্যই বিচার চাই, এর তদন্ত কর্মকর্তাদের এদের সঠিক বিচার চাই। সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সহ 33টি মামলার প্রকৃত আসামির নাম আবু সালেক হলেও জেল খাটতে হয় নিরপরাধ জাহ আলমকে। পরে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে দুদক ও সংশ্লিষ্টদের ডেকে পাঠান আদালত। শুনানি শেষে আদালত জাহ আলমকে মুক্তির আদেশ দেন। দুদক স্বীকার করেছে যে ভুল হয়েছে এবং তাই দুদকের এই স্বীকারোক্তির প্রেক্ষিতে হচ্ছে আজকে তাকে মামলার দায় থেকে তারা অব্যাহতি দেওয়ার জন্য বলেছে এবং তার প্রেক্ষিতে আদালত আজকে রিলিজ দিয়েছে। এ ঘটনাকে জজ মিয়ার কাহিনীর সাথে তুলনা করে আদালত দোষীদের চিহ্নিত করতে দুদক আইনজীবীদের নির্দেশ দেন। যদিও দুদক আইনজীবীর দাবি এ ঘটনায় তাদের কোনো গাফিলতি নেই। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব ইজতেমা নিয়ে এখনও কাটেনি জটিলতা, সরকারের মধ্যস্থতায় তারিখ নির্ধারণ হলেও মোনাজাত পরিচালনা নিয়ে দুপক্ষের মধ্যে রয়ে গেছে বিরোধ। একসঙ্গে ইজতেমা অনুষ্ঠানে অনিশ্চয়তার কথা বলছেন মাওলানা সাদ অনুসারীরা। তবে বিবদমান দুপক্ষের উদ্যোগে পূর্ব নির্ধারিত সময় অনুসারে আগামী 15 থেকে
17 ফেব্রুয়ারি এই 3 দিন একটি পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে কে মোনাজাত পরিচালনা করবেন তা চূড়ান্ত করতে আবারও বৈঠকে বসার কথা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ সহিংসতায় রূপ নেয় গত 1 ডিসেম্বর। সেদিন টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দান ও এর আশেপাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভি এবং মাওলানা জুবাইরের অনুসারীরা। এ নিয়ে সাম্প্রতিক সময়ের মতো রোববার দুদফায় প্রায় 5 ঘন্টার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইজতেমার তারিখ দুপক্ষের আলোচনার প্রেক্ষিতে যেটি নির্ধারণ করা হয়েছে সেটিই থাকবে। সারা বিশ্বেই তাবলিগ জামাতের মধ্যে মতবিরোধ শুরু হয়েছে, আমাদের বাংলাদেশেও সেইখানে থেকে বাদ যায়নি। আমাদের উদ্দেশ্যটা হলো যে সব তাবলিগ জামাত বাংলাদেশে আগের মতো একসঙ্গেই হবে, একই দিন হবে, সেইটাই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে সচিবালয়ে দুদফা বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী জানান, পূর্বের সিদ্ধান্ত অনুসারে একই তারিখে ইজতেমা অনুষ্ঠিত হবে, তবে কে পরিচালনা করবেন তা এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। 15, 16, 17 যে তারিখ নির্ধারণ করা হয়েছে এই তারিখেই ইনশাআল্লাহ তাবলিগ জামাতের ইজতেমা হবে। যেহেতু তাবলিগ লোকদের মধ্যে এখনো পূর্ণাঙ্গ ঐক্যমত সৃষ্টি হয় নাই, বা এক জায়গা হইলে আবার একটা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় কিনা হবে বলতে পারি না, যাতে না হয় আগে ভাগেই আমরা একটা প্রিকশন নিছি। বৈঠকের পর মাওলানা সাদের অনুসারীরা জানান, নিরাপত্তা নিশ্চিত করা না গেলে একত্রে ইজতেমা অনুষ্ঠান করা সম্ভব নয়। 1 ডিসেম্বরে যে ঘটনা ঘটছে এতে তো আমাদের বিরাট ইমেজ সংকট দেখা দিছে। আমরা আবার অস্তিত্ব সংকটে বহু যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, তাহলে এরকম রিস্কের ভিতরে আমরা 15 থেকে 17 পর্যন্ত যে তারিখ, আমাদের সাথীরা আসতে রাজি হচ্ছে না। এখন ধর্ম প্রতিমন্ত্রী আমাদেরকে বলছে আপনারা আরো চেষ্টা করেন, সাথীদেরকে আবারও একটু বোঝান। আর আমরা ওনারা বলছি আপনিও একটু দয়া করে চেষ্টা করেন আমাদেরকে আলাদা তারিখ দিয়ে ইজতেমা করাইবার জন্য। ইজতেমায় কে মোনাজাত পরিচালনা করবেন তা নির্ধারণ সহ সার্বিক বিষয়ে আবারও বৈঠকে বসার কথা জানান তারা। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরো থাকছে, বাংলাদেশের প্রকাশনা শিল্পে অগ্রগতি হলেও এখনো অবহেলায় সম্পাদনা, মানসম্মত বইয়ের অভাব, আর্থিক সক্ষমতার দোহায় প্রকাশকদের। খাদ্যে ভেজাল রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রোববার এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী ভেজালের বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। কেবল নিম্নমানের রেস্তোরাঁই নয়, বেশি লাভের আশায় নামি দামি রেস্তোরাঁতেও খাদ্যে মেশানো হচ্ছে ভেজাল। এই অবস্থায় ভেজাল রোধে সরকারের কঠোর অবস্থানে দেশব্যাপী চলছে অভিযান। প্রতিদিনই জরিমানার সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থাও। রোববার জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে ভেজালের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। খাদ্যে ভেজাল দেওয়া এটা আমাদের দেশের কিছু কিছু শ্রেণীর, এটা বোধহয় তাদের একটা চরিত্রগত বদভ্যাস, এটা বন্ধ করতে হবে। ভেজাল বিরোধী অভিযান চলছে, কিন্তু সেটাকে আরও ব্যাপকভাবে করবার জন্যই আপনারা জানেন যে আমরা আলাদাভাবে একটা কর্তৃপক্ষই করে দিয়েছি, এবং সেই কর্তৃপক্ষের সাথে আমাদের এই সুস্বাস্থ্যের অধিকারী মানুষ করবার জন্য যে সমস্ত মন্ত্রণালয় সম্পর্কিত সব নিয়েই কিন্তু আমরা এই কর্তৃপক্ষটা করে দিয়েছি। এই সময় সরকার প্রধান নিরাপদ খাদ্য নিশ্চিতে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, আপৎকালীন সময়ে খাদ্য মজুদে সরকার সাইলো ও গুদাম গড়ে তুলছে। কোনো আপৎকালীন সময় আমার কত খাদ্যের প্রয়োজন হতে পারে সেই হিসাব মতো যেন আমি মজুদ রাখতে পারি। নতুন আধুনিক প্রযুক্তি সম্পন্ন সাইলো আমরা করে যাচ্ছি, যেখানে হয়তো 2-3 বছর পর্যন্ত আমার চাল ভালো থাকবে। কোনো বন্যা বা কোনো কিছু হলে আমার দেশে আর কোনোদিন কারোর কাছে হাত পাততে হবে না। সরকার পুষ্টিকর খাবারে বিশেষ নজর দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। পুষ্টিকর খাদ্যটার দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। আমাদের ধানের সাথে যেন পুষ্টি সম্পন্ন ধান হয় সেটাও আমরা কিন্তু সংযোগ করে দিচ্ছি, সেভাবে রিসার্চ করে করা হচ্ছে। যার ফলে আমি সবাইকে এটুকু বলবো যে ভাতের সাথে পর্যাপ্ত পরিমাণে শাক সবজিও বেশি করে খেতে হবে, আর মাছ ডিম তো আছেই, যাতে করে খাবারটা সুষম খাদ্য হয়। এর আগে দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেরদৌস লিপি, সময় সংবাদ,
ঢাকা। কুকুর বছর শেষে এবার আনন্দ উৎসাহের সঙ্গে চাইনিজরা বরণ করবে শুকর বছর, ইংরেজিতে যা স্প্রিং ফেস্টিভ্যাল নামে পরিচিত। এ উপলক্ষে সেজেছে পুরো মালয়েশিয়া। চায়না বর্ষবরণের খবর থাকছে সংবাদের শেষাংশে। আগামী 10 মার্চ ভোট গ্রহণের দিন ধার্য রেখে প্রথম ধাপে 87টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 11 ফেব্রুয়ারি, যাচাই বাছাই 12 ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন 19 ফেব্রুয়ারি। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে 18 মার্চ, তৃতীয় ধাপ 24 মার্চ, চতুর্থ ধাপ 31 মার্চ এবং পঞ্চম ধাপ অনুষ্ঠিত হবে 18 জুন। এদিকে জাতীয় সংসদে নারী সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 4 মার্চ। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে রোববার বিকেলে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে সিদ্ধান্ত, প্রথম ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 10 মার্চ। এ ধাপে নির্বাচন সম্পন্ন হবে কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নাটোর ও রাজশাহী এই 11টি জেলার 87টি উপজেলায়। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 11 ফেব্রুয়ারি, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 12 ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 19 ফেব্রুয়ারি আর ভোট গ্রহণের তারিখ 10 মার্চ। এদিকে 4 মার্চ ভোটের দিন ধার্য করে সংসদের নারী সংরক্ষিত আসনেরও তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে মনোনয়নপত্র জমার শেষ দিন 11 ফেব্রুয়ারি, বাছাই 12 ফেব্রুয়ারি এবং প্রত্যাহার 16 ফেব্রুয়ারি। জাতীয় সংসদের 50টি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের অনুষ্ঠানের জন্য সময়সূচি ঘোষণা করেছেন। ভোট গ্রহণ 4 মার্চ সোমবার। উপজেলার 5 ধাপের ভোটেই সব রাজনৈতিক দল অংশ নেবে বলে প্রত্যাশা করেন কমিশন সচিব। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গাদের কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের দিকে যাচ্ছে কক্সবাজার। তাদের বসতি স্থাপন ও জ্বালানির জন্য এরই মধ্যে উজাড় হয়েছে 6000 একরের বেশি বনভূমি। প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে কৃষি জমি ও পাহাড়। এসব কারণে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বলে দাবি স্থানীয়দের। পরিবেশ কর্মীরা বলছেন, ধ্বংস হওয়া বনভূমিতে পরিকল্পিতভাবে বনায়নের উদ্যোগ নিতে হবে। অবশ্য বন বিভাগের দাবি, ক্যাম্প ও তার আশপাশের এলাকায় বনায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলা। এখানে রাস্তার দুপাশে দেখা যেত পাহাড়, আর পাহাড়ে ছোট বড় গাছগাছালি ও সবুজে ঘেরা ফসলি জমি। কিন্তু এখন আর সে দৃশ্য অনেকটাই অনুপস্থিত। এখন দেখা মিলবে কেবলই ক্ষতচিহ্ন আর রোহিঙ্গাদের বসতি। গত 16 মাস ধরে রোহিঙ্গা ও এনজিও সংস্থাগুলো যেভাবে পেরেছে সবুজে ঘেরা গাছগাছালি, পাহাড় ও ফসলি জমি ধ্বংস করে গড়ে তুলেছে বসতি ও স্থাপনা। ফলে এখন বিপন্ন হতে চলেছে এখানকার জীববৈচিত্র্য, আর নানা সমস্যার মুখোমুখি হচ্ছে স্থানীয়রা। আমাদের পাহাড়ে গাছগাছালা ছিল, এখন তো আর গাছগাছালা নাই। এখন শুধু দেখা যায় রোহিঙ্গাদের মানে তেরফালের বাসা। গাছপালা কাটা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, দিন দিন রোহিঙ্গারা নতুন নতুন বাসা বাঁধতেছে। বিভিন্ন এনজিও, তাদের অফিস, বিভিন্ন কর্মকাণ্ডের নামে তারা আমাদের পরিবেশকে ধ্বংস করছে। আমরা যারা স্থানীয় আছি তারা পরিবেশগতভাবে, আর্থিকভাবে এবং সামাজিকভাবে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। গাছপালা শেষ, আমরা নিঃশ্বাস নিতে পারছি না, আমাদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। যে ধান্য জমি যেটা আমরা চাষ করতাম, প্রচুর আমাদের ক্ষতি হয়েছে। রোহিঙ্গাদের কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের দিকে এগুচ্ছে কক্সবাজার। তাই দ্রুত ধ্বংস হওয়া বনভূমিতে পরিকল্পিতভাবে বনায়নের উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশ কর্মীদের। পাহাড় রক্ষার জন্য এবং পরিবেশ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য পরিকল্পিত কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বনায়ন করা হয়নি। আমরা মনে করি এই মুহূর্তে কিন্তু পরিকল্পিতভাবে বনায়ন করার প্রয়োজন। তবে জেলার বন বিভাগের শীর্ষ কর্মকর্তার দাবি, পরিবেশের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠাতে ক্যাম্প ও তার আশেপাশের এলাকায় বনায়ন সৃজনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। 250 একর বনায়নের আমরা কর্মসূচি রয়েছে, এটা সম্পন্ন করব সম্পূর্ণ দেশীয় প্রজাতির চারা দ্বারা। আর আগামী অর্থ বছরে আমাদের 500 একর বনায়নের দেশীয় প্রজাতির চারা দ্বারা বনায়নের আমাদের কর্মসূচি রয়েছে। বন বিভাগের হিসাবে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে উখিয়া ও টেকনাফের 6000 একর বনভূমিতে।
তবে পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি তা ৮,০০০ একর বনভূমি ছাড়িয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। বন্ড সুবিধার অপব্যবহার করে পণ্য চোরাচালান করার অভিযোগে রাজধানীর জিপিও মোড় থেকে পণ্যসহ 4টি কাভার্ড ভ্যান জব্দ করেছে কাস্টমস বন্ড কর্তৃপক্ষ। গতরাত 11টার দিকে এই ট্রাকগুলো আটক করা হয়। কাস্টমস বন্ড কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জিপিও মোড়ে জব্দ করা এই ভ্যানগুলো থেকে উন্নত মানের ফেব্রিক্স ও অ্যাসিটিক অ্যাসিড জব্দ করা হয়। এ ধরনের পণ্য চোরাচালান করে খোলা বাজারে বিক্রি করা হয় বলেও জানায় কাস্টমস কর্তৃপক্ষ। আটক পণ্যগুলো যারা চোরাচালান করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও আর্থিক জরিমানা করা হবে। সকালে সময় আরো থাকছে। বিপিএল এর ফাইনালে ওঠার মিশনে রংপুরের মুখোমুখি হবে কুমিল্লা। এলিমিনেটরে ঢাকা ডাইনামাইটসের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। মাসের প্রথম ব্যাংকিং কার্যদিবসে গতকাল সার্ভার ডাউন হওয়ার কারণে ডাচ বাংলা ব্যাংকের লেনদেন বিঘ্নিত হয়েছে। এ ঘটনায় ভোগান্তি পোহান অসংখ্য গ্রাহক। সার্ভার জটিলতার বিষয়ে টেলিফোনে জানতে চাইলে এড়িয়ে যান ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ। আর বাংলাদেশ ব্যাংক বলছে এ বিষয়ে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সার্ভার ডাউনের কারণে রোববার সকাল থেকেই ডাচ বাংলা ব্যাংকের বেশিরভাগ শাখায় লেনদেন ব্যাহত হয়। এতে মাসের প্রথম কার্যদিবসে কর্মকর্তা কর্মচারীদের বেতন পরিশোধ সহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। অর্থ লেনদেন করতে না পেরে দুর্ভোগে পড়েন অসংখ্য গ্রাহক। সার্ভার বিকল হয়ে পড়ায় অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ও এটিএম বুথ সহ বিভিন্ন ধরনের সেবা পাচ্ছেন না গ্রাহকরা। প্রতিদিনের মতো আমরা আমাদের ব্যাংকগুলিতে চেকগুলো ট্রান্সফারের জন্য জমা দিয়েছি। তার ভিতর ডাচ বাংলার একটা, ডাচ বাংলার যে ব্রাঞ্চে আমরা জমা দিয়েছিলাম সেই ব্যাংকের ওরা বললো যে আপনাদের চেকটা ডিজেনারেটিভ, কারণ হলো ডাচ বাংলা ব্যাংকের সার্ভার ডাউন। ওরা বলে যে আমাদের আসলে কিছু করণীয় নেই, আর কখন ঠিক হবে না হবে এটা আমরা বলতে পারতেছি। এটিএম বুথ ও অনলাইন লেনদেন দিয়ে সারা দেশে বিস্তার লাভ করা ডাচ বাংলা ব্যাংকের এই গ্রাহক ভোগান্তির কারণ জানতে কয়েক দফা ফোন দিয়ে ব্যবস্থাপনা পরিচালককে না পেয়ে মোবাইলে উপব্যবস্থাপনা পরিচালক সাইদুল ইসলামের সঙ্গে কথা হয় সময় সংবাদের। আমি তো আসলে অন্য সাইড দেখি, সেগুলো দেখে বলতে পারছি না, বিজনেস দেখি। আপনি কি সাথে কথা বলেন, আমাদের ব্রাঞ্চ ম্যানেজার কি বলে? বলছে আপনাদের সার্ভারে প্রবলেম হয়েছে, এরকম কিছু সারা দিনেও এটা সেটেল করতে পারেনি। আমি তো এই ব্যাপারটা নিয়ে বলতে পারছি না, আমি টেকনিক্যাল না, আপনি আমাদের টেকনিক্যাল সাইডের কথা বলেন। হ্যাঁ, এই গ্রাহক হয়রানি রোধে বাংলাদেশ ব্যাংকের অবস্থান জানতে চাওয়া হলে ঘটনাটি খতিয়ে দেখার কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা। টেকনোলজি যখন কাজ করে তখন সেটাতে সাময়িক প্রবলেম হয়তো হতেই পারে, যন্ত্রের কিছু যন্ত্রণা থাকে, এটা আপনারা জানেন। তবে কোনো সমস্যার সমাধান হলে আমাদের আইটি পিপল যারা আছে তারা সবসময় চেষ্টা করে যে এগুলো যত তাড়াতাড়ি পারে এটা রিপেয়ার করে আবার নর্মাল সার্ভিসে যাওয়ার। গত বছরের শেষ দিকে মিউচুয়াল ট্রাস্ট, প্রাইম ব্যাংক সহ বেশ কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সার্ভার জটিলতায় সারাদিন লেনদেন কার্যক্রম বন্ধ থাকে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে মামলার নিষ্পত্তি হতে 3 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগপ্রাপ্ত আইনজীবী আজমালুল হোসেন। রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে রিজার্ভ চুরির বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আরসিবিসি সহ 7 প্রতিষ্ঠান, 15 ব্যক্তি আর অজ্ঞাতনামা 25 জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। তারা আমাদেরকে কোর্টের জন্য ব্যবহার করার জন্য অ্যাফিডেভিট দিবে, তারপরে তারা কোর্টে এসে সাক্ষী দেবে, আরও তারা আমাদেরকে সহযোগিতা করবে এক্সপার্ট হিসাবে। রহস্যজনক ব্যাপার সেটা হলো যে রবিবার দিন ভোরবেলা 7টার সময় কেউ ওনাদের অফিসে গিয়ে ওই সুইফট সার্ভারটাকে বন্ধ করে দেয়। তো সুইফট সার্ভার যদি বন্ধ করারই ছিল তাহলে হয়তো শুক্রবার দিন যেদিন কাজ শেষ হয়ে যায় সেদিনই বন্ধ করবে, কিন্তু রবিবার দিন কেন বন্ধ করে? ফরাসুদ্দিনের রিপোর্টটা ছিল হ্যাকিংয়ের দিকে। ওনাদের কাছে কোনো তথ্যই ছিল না যে টাকাটা আরসিবিসি থেকে কোথায় গেছে, কি হয়েছে না হয়েছে, কোনো তথ্য ওনাদের কাছে ছিল না। ওই তথ্য বার করতে আমাদের 2.5 বছর লেগেছে। ডাক্তার সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দ্বীপ জেলা ভোলার চিকিৎসা সেবা। ভোলার 20 লাখ মানুষের স্বাস্থ্যসেবায় আছেন মাত্র 57 জন ডাক্তার। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপকূলীয় এ জেলার বাসিন্দারা। তবে অপ্রতুল জনবল দিয়েই সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট।
60-এর দশকে প্রতিষ্ঠিত ভোলা সদর হাসপাতালটি 1998 সালে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করা হয়। কাগজে কলমে উন্নীত হলেও জনবল কাঠামো বৃদ্ধি না করায় জনগণ কাঙ্ক্ষিত সেবা পায়নি কোনোদিনই। 22 জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে আছেন মাত্র 8 জন। এই চিকিৎসকরাই প্রতিদিন ইনডোর আউটডোর মিলে সহস্রাধিক রোগীর নামমাত্র সেবা দিয়ে থাকেন। একই অবস্থা জেলার বাকি 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় মোট 209 জন চিকিৎসকের পদ রয়েছে। এর মধ্যে 6 জন চিকিৎসক অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ও প্রেষণে থাকায় 51 জন চিকিৎসকের উপর ভরসা রাখতে হচ্ছে পুরো জেলাবাসীকে। একটা বেডে 2 জন করে রোগী, যতগুলা বেড থাকা দরকার ওই বেডগুলোও নাই। 2 থেকে 3 জন ডাক্তার দিয়ে এখন এখানে চিকিৎসা করা হয়। হার্টের স্পেশালিস্ট কোনো ডাক্তার ভোলা সদর হাসপাতালে নেই। দিনের পর দিন চিকিৎসক সংকট থাকায় এখানকার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে বৈষম্যের শিকার হচ্ছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। মফস্বলে যে সকল হাসপাতালগুলি আছে সেই হাসপাতালের নির্ধারিত যেই পোস্ট আছে সেই পোস্টে অনতিবিলম্বে ডাক্তার নিয়োগ করা হোক। এখানে যাদেরকে পোস্টিং দেওয়া হবে তাদেরকে যেন কোনোভাবেই এখান থেকে তারা বদলিয়ে না যেতে পারে। ডাক্তার সংকটে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না স্বীকার করে এই চিকিৎসক জানান, স্বল্প জনবল দিয়েই তারা চিকিৎসা সেবা টিকিয়ে রাখার চেষ্টা করছেন। যতটুকু জনবল আছে এই জনবল দিয়ে স্বাস্থ্য সেবাটাকে টিকিয়ে রাখার জন্য, এবং সেটা আমরা এক একজন তাদের পরিশ্রম দ্বিগুণ তিনগুণের মাধ্যমে আমরা এটা চেষ্টা করি এটা যাতে কন্টিনিউ করে। সিভিল সার্জন জানান, রোগীদের প্রত্যাশা পূরণে চেষ্টা অব্যাহত রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টি প্রতি মাসেই অবহিত করি, আমি চিঠির মাধ্যমে অবহিত করেছি। আবার সদর হাসপাতাল ও 6টি উপজেলার স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রতিদিন প্রায় 3000 রোগী সেবা নিয়ে থাকেন। সময় সংবাদ, ভোলা। বাংলাদেশের প্রকাশনা শিল্পে অগ্রগতি হলেও এখনও অবহেলায় সম্পাদনা। বই প্রকাশের সংখ্যা বাড়লেও মানসম্মত বইয়ের অভাব দিনে দিনে প্রকট হচ্ছে। পেশাদার সম্পাদনা পরিষদ না থাকার পেছনে আর্থিক সক্ষমতার অভাবকেই তুলে ধরছেন প্রকাশকরা। আর লেখকরা অবশ্য বলছেন, বই সম্পাদিত না হলে তথ্য বিভ্রাটের পাশাপাশি ভাষাও নানাভাবে দূষিত হয়। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। দেশে এখন 400-র বেশি প্রকাশনা সংস্থা রয়েছে। শুধুমাত্র বইমেলাকে কেন্দ্র করে প্রতি বছর গড়ে 4000 বই প্রকাশিত হয়। এই সংখ্যা বছরান্তে ক্রমান্বয়ে বেড়েই চলছে। তবে বই প্রকাশের ক্ষেত্রে যথাযথ মান অনুসরণ করছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা একেবারেই হাতে গোনা। অধিকাংশ প্রকাশনা সংস্থা সম্পাদনা ছাড়াই প্রকাশ করছে বই। এতে তথ্য বিভ্রাটের পাশাপাশি ঘটছে ভাষা দূষণ। আমাদের বইয়ের মান দিন দিন অনেক উন্নতির দিকে যাচ্ছে। অতএব বইতে যদি ভুল থাকে, একটা বই হয়তো প্রিন্টিং বাইন্ডিং সবই ঠিক আছে, কিন্তু বইটা যদি ভুল থেকে যায় তাহলে এটা পুরো বইটাই নষ্ট হয়ে গেল। আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে যে প্রকাশনা শিল্প এখনও প্রকাশনা শিল্প হয়ে দাঁড়ায়নি। ক্ষুদ্র পুঁজির প্রকাশকরা এখানে যেমন রয়েছেন, তেমনি প্রকাশনায় যুক্ত অনেক মানুষ আছেন যারা সম্পাদনাকে অবহেলা করেন। ফলে পঙ্গু সন্তানের মতো মানে অনেক সমস্যা নিয়ে বই প্রকাশিত হচ্ছে। যে বিষয়টা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, আমাদের এখানে প্রুফ রিডিংয়ের লোকের অভাব। প্রুফ রিডিংয়ের উপরে কোনো কোর্স করানো হচ্ছে না। যদি কোনো কোর্স করানো হতো তাহলে এই সংকটটা আর থাকতো না। প্রুফ রিডার আমরা খুঁজে পেতে অনেক কষ্ট হয়। লেখকরা বলছেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা প্রকাশনা সংস্থাগুলোতে এখনো সম্পাদনা পর্ষদ না থাকাটা অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে প্রকাশকদের নিতে হবে দায়িত্বশীল ভূমিকা। সে তো জেনে বুঝে নিচ্ছে যে এই বইটি সুসম্পাদিত, কারণ ওইটা তার রাইট, সুসম্পাদিত একটা বই পাওয়া। যদি না পেয়ে থাকে তাহলে আমি বলবো এটা প্রতারণা। এটা প্রকাশকদের বুঝতে হবে। সৃজন ও ব্যবসা দুই অর্থেই প্রকাশনা হয়ে উঠুক শিল্প, এমনটাই সবার প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এলিমিনেটরে মুখোমুখি হবে সাকিবের ঢাকা ডায়নামাইটস ও মুশফিকের চিটাগং ভাইকিংস। তারকাবহুল দল নিয়েও কোনো মতে সেরা 4 নিশ্চিত করেছে ঢাকা। তারপরও সাকিব রাসেলদের উপর পূর্ণ আস্থা রাখছেন কোচ খালেদ মাহমুদ সুজন। এদিকে চিন্তায় আছে চিটাগং ভাইকিংস। তবে ফ্রাইলিংকের অবস্থার উন্নতি হয়েছে। তারপরও গ্রুপ পর্বে ঢাকার বিপক্ষে হারেনি মুশফিকরা। তাই বেশ আত্মবিশ্বাসী চিটাগং। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। টিমে বিগ হিটার আছে, তো এখানে পার্থক্যটা যে না আমরা এখানে একটু পিছিয়ে আছি। বিগ সাইডের সমস্যা নাই, লাস্ট 2টা ম্যাচ ওদেরকে আমরা বিট করছি।
এলিমিনেটরের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস পরিষ্কার ফেভারিট। অকপটে স্বীকার করেন চিটাগং ভাইকিংসের পেসার খালেদ। সঙ্গে অবশ্য মনে করিয়ে দিতে ভোলেন না গ্রুপ পর্বে 2 দেখাতেই সাকিবের দলকে হারিয়েছে তারা। কিন্তু তারপরও কি স্বস্তিতে থাকতে পারছে সাইমন হেলমুটের দল? দেশে ফিরেছেন আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। অনুশীলনে পায়ে চোট পেয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। যদিও দলীয় সূত্রে জানা গেছে চোট খুব একটা গুরুতর নয়। ইনজুরিতে আছেন ভাইকিংসের একাধিক জয়ের নায়ক রবি ফ্রাইলিঙ্কো। এলিমিনেটর ও কোয়ালিফায়ারের কঠিন পথে এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে ফিট পেতে মরিয়া মুশফিকের দল। দেখতেছি ও মোটামুটি এখন সুস্থ, ওই হোপফুলি খেলতেও পারে। খালেদ আহমেদ, ইয়াসির আলীদের নৈপুণ্যে সেরা 4-এ চিটাগং। তবে ঢাকার চিত্রটাই ভিন্ন। আন্দ্রে রাসেল, নারাইন পোলার্ডদের নিয়ে ত্রাস ছড়ানো ব্যাটিং অর্ডার। নতুন করে যোগ দিয়েছেন ইংলিশ হার্ড হিটার লুক রাইট ও লঙ্কান থারাঙ্গা। অধিনায়ক সাকিবের পাশাপাশি আছেন রুবেল, শুভাগত হোম, রনি তালুকদারের মতো পরীক্ষিত দেশি ক্রিকেটার। যদিও তারকাবহুল স্কোয়াড নিয়েও এক ম্যাচ আগেই টানা 5 হারের তিক্ততা সঙ্গী ছিল তাদের। তাই সতর্ক সাবেক চ্যাম্পিয়নরা। আন্দ্রে রাসেল এমন একজন প্লেয়ার যে কিনা একাই একটা ম্যাচ জিতে দিতে পারে, অ্যাবিলিটি রাখে। প্লাস সাকিবের কাছ থেকে আমরা ব্যাটে ওইভাবে রান পাইনি কয়েকটা ম্যাচে, তার ফলে আন্ডার প্রেশারে ছিলাম। তো সাকিব তো বিশ্বের সেরা অলরাউন্ডার মধ্যে অবশ্যই একজন। তো আশা করি যে ক্যাপ্টেন লিড ফ্রম দ্য ফ্রন্ট। টপরে যদি ইনশাল্লাহ ভালো ব্যাটিং করে তাহলে একটা চান্স থাকবে পোলার এবং রাসেল কিংবা পিছিয়ে যারা ব্যাটিং করছে তাদের ফ্রিডম নিয়ে খেলার আসলে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে আসরের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর রাইডার্স আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 2 সেরা দলের দ্বৈরথ দেখার আশায় মুখিয়ে আছে দেশের ক্রিকেট প্রেমীরা। মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। রুশো, হেলস ও ডিভিলিয়ার্সের কল্যাণে শীর্ষে থেকেই প্লে অফ নিশ্চিত করে রংপুর। এবার কুমিল্লাকে হারিয়ে ফাইনালে ওঠার লক্ষ্য তাদের। তবে কাজটা একটু কঠিন, কারণ দেশে ফিরে গেছেন ডিভিলিয়ার্স আর হেলস। পরীক্ষিত 2 ব্যাটসম্যান না থাকলেও বাকিদের ওপরই আস্থা রাখছেন কোচ টম মুডি। আসলে এখনও জ্বলে ওঠেনি গেইলের ব্যাট। দলের প্রয়োজনীয় মুহূর্তে অন্তত জ্বলে উঠবেন টি-20-র ব্যাটিং দানব, এমনটাই আশা রংপুরের। প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সও সমান 16 পয়েন্ট নিয়েই প্লে অফে উঠেছে। ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন তামিম ইকবাল। বল হাতে রংপুরের জন্য ত্রাস হয়ে উঠতে পারে আফ্রিদি। যদিও 2 দলের শেষ দেখায় রংপুরের কাছে হেরেছিল ইমরুলের দল, তাই প্রতিশোধের নেশায় মরিয়া তারা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমি জীবনে চিন্তা করি না যে আমি জেলে বাড়িতে পারবো মিথ্যা মামলা, এত মামলা। 3 বছর কারাভোগের পর ভুল আসামি জাহালম হাইকোর্টের নির্দেশে মুক্ত। ক্ষতিপূরণ দাবি, তদন্তে ভুল হওয়ায় দুদকের কড়া সমালোচনা উচ্চ আদালতের। কাটেনি বিশ্ব ইজতেমার জটিলতা, সরকারের মধ্যস্থতায় তারিখ নির্ধারণ হলেও মোনাজাত পরিচালনা নিয়ে দুপক্ষের বিরোধ। নিরাপত্তা নিশ্চিত না হলে যোগ দিতে আপত্তি সাদপন্থীদের। খাদ্যে ভেজাল রোধে দেশের সব এলাকায় অভিযান চলবে, ঘোষণা প্রধানমন্ত্রীর। বললেন, সবার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কাজ করছে সরকার। রোহিঙ্গাদের কারণে পরিবেশ বিপর্যয়ের মুখে কক্সবাজার। ধ্বংস হচ্ছে কৃষি জমি ও পাহাড়। নানামুখী সমস্যায় স্থানীয়রা, বাস্তবায়নের উদ্যোগ নেয়ার দাবি। এবং মোদী সরকারের বিরুদ্ধে সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ এনে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতার অবস্থান। সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা বিজেপির। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।